আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম বন্ধু ছিল বন্ধু নয়। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প বন্ধু ছিল বন্ধু নয়। গ্র্যান্ড হোটেলের খুব কাছেই এক বাস স্টপে আমি দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা বিশাল আমদানি করা বিদেশি গাড়ি আমার পাশে এসে থামল। গাড়িখানার রং গাঢ় আকাশি নীল, সমস্ত কাজ বন্ধ, কাচের রং নীল নীল। সামনে উর্দি পড়া ড্রাইভার, পেছনে একজন মাত্র আরোহী। গাড়িখানা থামা মাত্র হোটেলের আটদালি এসে পেছনের দরজা খুলে সসম্ভ্রমে দাঁড়ালো। অত্যন্ত মূল্যবান পোশাকে সুসজ্জিত একজন দীর্ঘকায় ও বাঙালি পুরুষ নামল। হোটেলের গেটের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, সুনীল না? এই সুনীল। সাধারণত রূপকথার গল্প এই রকমভাবে আরম্ভ হয়, কিন্তু ঘটনাটি সত্যি। আমি অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কখন বাস আসবে কিংবা বাস এলেও উঠতে পারবো কিনা ঠিক নেই। এই সময় দুর্লভ গাড়ি থেকে একজন নেমে আমারই নাম ধরে ডাকলো। আমি খানিকটা দ্বিধাগ্রস্তভাবে বললাম, হ্যাঁ, ইউ আর কমল আই থিঙ্ক। সে এসে আমার হাত চেপে ধরে বলল, কিরে শালা, আমার সঙ্গে ইংলিশে কথা বলছিস কেন? ওর গলায় যতখানি আবেগ ও উষ্ণতা ছিল আমি তা ফোটাতে পারলাম না। মিনমিনে গলায় জিজ্ঞেস করলাম, কি কমল, ভালো আছো? তুই কেমন আছিস তাই বল। কান ঝাঁকিয়ে উত্তর দিলাম, এই একরকম, অনেকদিন পর দেখা তোর সঙ্গে। কত বছর বলতো? বছর 15-16 তো হবেই। আরও বেশি, 22-23 বছর অন্তত। না রে, হতো না। তুই তো আমার বিয়ের সময় এসেছিলি। আমার বিয়ে হয়েছে ঠিক 15 সাল আগে। আমি মনে করে দেখলাম কমল ঠিকই বলেছে বটে। ওর বিয়ের সময় আমি গিয়েছিলাম, কিন্তু ওকে দেখে আমাদের স্কুলের জীবনের কথাই মনে পড়ে। স্কুলে এক বেঞ্চে পাশাপাশি আমি আর কমল বসতাম। আমার স্মৃতিশক্তি বেশ খারাপ, অনেক কিছুই ভুলে যাই। 2-1 বছর আগে দেখেছি এমন অনেক লোকের নামও ভুলে যাই, কিন্তু ছেলেবেলার বন্ধুদের দেখলে ঠিক চিনতে পারি। এতগুলো বছর কেটে গেছে, আমাদের দুজনের চেহারাই বদলে গেছে অনেক। তবু একবার দেখেই ঠিক চিনতে পেরেছি। কমল বলল, চল চল, আমার সঙ্গে চল। কোথায়? এই হোটেলে আমার সুইট আছে, আয় আর সেখানে অনেক গল্প করব। কিন্তু আমি যে একটা দরকারি কাজে যাচ্ছি, এক্ষুনি বাসে উঠব। হ্যাঁ তেরি, তোর ক পয়সার কাজ? আয় আয়, একটু পরে আমার গাড়ি তোকে পৌঁছে দিয়ে আসবে। সেই বাড়িতেই থাকিস তো? না। আয় উপরে আয়, সব শুনবো। কমল আমাকে একরকম টানতে টানতে নিয়ে এলো উপরে। এই হোটেলের দারোয়ান থেকে লিফটম্যান সকলেই ওকে চেনে। ওকে দেখে সকলে ঝুঁকে সেলাম করলো, আর কমল পকেট থেকে মুঠো করে 1 টাকা 2 টাকার নোট বার করে ওদের দিকে ছুঁড়ে দিল। এই অভ্যাসটা
কমলের ছেলেবেলা থেকেই দেখেছি। সুইটের দরজা খুলল। ভেতরে সব জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো। অনেক দামি জিনিসপত্র মেঝেতে লুটোচ্ছে। কমল বলল, তুই একটু বস, ঠিক 10 মিনিট, তার মধ্যেই চলে আসবো। লাউঞ্জে একটা মক্কেলের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি কাজের কথা সেরে তুরন্ত ফিরে আসবো মাইরি। একটু বস তুই। আচ্ছা, ঠিক আছে, বসছি। তুই কি খাবি? হুইস্কি, রাম, আর চিকেন মাটন? আমি হেসে বললাম, হ্যাঁ ঠিক আছে, তুই ঘুরে আয় না। আমি জলদি জলদি চলে আসবো। তোর যা খেতে ইচ্ছে হয় রুম সার্ভিসকে ডেকে বলে দে, পালাবি না কিন্তু। কমল ওর কোটটা ছুঁড়ে ফেললো বিছানায়। ওয়ার্ড্রোব থেকে আর একটা কোট বার করে পরে নিয়ে বেরিয়ে গেল ঝড়ের বেগে। ফাঁকা ঘরের মধ্যে একা দাঁড়িয়ে থাকতে অদ্ভুত লাগলো আমার। এখন আমার মাসে ঝুলতে ঝুলতে এক জায়গায় টাকা জোগাড় করতে যাওয়ার কথা। তার বদলে হঠাৎ চলে এলাম এই অপর্যাপ্ত বিলাসিতার মধ্যে। কমল ওর কোটটা ছুঁড়ে ফেলেছে বিছানায়। তার পকেট থেকে টাকা পয়সা ছড়িয়ে পড়েছে। সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। একটা টেবিল ঘড়ি গড়াচ্ছে মেঝেতে। একটা সিল্কের মাফলার, দেখলেই বোঝা যায় ওটা দিয়ে জুতো মোছা হয়েছে। কমল চিরকালই এইরকম অগোছালো স্বভাবের। আমি একটা চেয়ারে বসে সিগারেট ধরালাম। কমল আমার সঙ্গে স্কুলে মাত্র 1 বছর পড়েছিল। অন্য স্কুল থেকে এসে ফের ভর্তি হয়েছিল ক্লাস 10-এ। পড়াশুনোয় ভালো ছিল না, কিন্তু ছেলেটিকে আমরা সবাই ভালোবাসতাম। সেই বয়সেই বেশ লম্বা চেহারা ছিল ওর। মুখখানা খুব সুন্দর না হলেও সরলতা মাখানো। ওর পুরো নামটি কমল লাকটিয়া। আমরা জানতাম ও বাঙালি নয়, কিন্তু বাংলা বলতো জলের মতন। শুধু মাঝে মাঝে লেকিন, কাফি, থোড়া এইরকম কয়েকটা শব্দ মিশে থাকতো। বুঝতে কোনো অসুবিধা হতো না আমাদের। কমলের স্বভাবের দুটি অদ্ভুত ব্যাপার আমাদের বেশি আকৃষ্ট করেছিল। ওর 2 পকেট বোঝাই থাকতো পয়সায়। টিফিনের সময় ও পকেট থেকে মুঠো মুঠো খুচরো পয়সা বার করত। বার করবার সময় টুপটাপ করে খসে পড়তো 2-4টে পয়সা মাটিতে, তুলতো না। এটা দেখে আমাদের অবাক হবারই কথা। আমরা তখন টিফিনে হাত খরচ পাই 2 আনা কি 4 আনা। সেই তুলনায় কমলের পকেটে থাকতো অন্তত 8-10 টাকা। তবে কোনোদিন নোট দেখিনি, সবই খুচরো পয়সায়। টিফিনের সময় আমরা ঝালমুড়ি বা আলু কাবলি খেতে গেলে কমল আমাদের সকলের দাম দিয়ে দিত, অন্তত 8-10 জনের। তার মানে অবশ্য এই নয় যে আমরা বড় লোকের ছেলের পয়সায় নিজেদের খাবার খেতাম। ব্যাপারটা সেরকম ছিল না। কমল নিজেই টক আর ঝাল খাবার খেতে অসম্ভব ভালোবাসত। অন্তত 8-10 পাতা আলু কাবলি আর 20-25টা ফুচকা ও একলাই খেত। আমরা টিফিনের সময় গেটে দাঁড়ালেই কমল এসে বলতো, এই আমাকে খাওয়া, আমাকে খাওয়া ভাই। আমরা বাধ্য হয়েই রাজি হতাম, কিন্তু আমাদের 2 আনা 4 আনা পয়সা ফুরিয়ে যেত 2-4 মিনিটেই। তারপর কমল বলতো, আরও খাবো, আরও খাবো, এই ফুচকাওয়ালা সব কইকো দেও। আমরাও খেতাম, কমলও খেত। আমাদের সব পয়সা ফুরিয়ে যাবার পর তারপর কমল খরচ করত অন্তত 3-4 টাকা, কোনো কোনো দিন আরও অনেক বেশি। সেসব দিন স্কুল ছুটির পর কমল জোর করে আমাদের নিয়ে যেত কচুরির দোকানে। আমরাও আপত্তি করিনি খুব একটা। আমরা শুনেছিলাম কমলরা এত বড় ব্যবসায়ী যে ওদের বাড়িতে খুচরো পয়সা গোনা হয় না। ওদের বিভিন্ন দোকান থেকে যত খুচরো পয়সা আসে সব জমা করা থাকে একটা বড় গামলায়। বাড়ির ছেলেরা যখন খুশি মুঠো মুঠো তুলে নেয় সেই গামলা থেকে। এই কথা শুনে প্রথমে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। কমল মাঝে মাঝে
ক্লাসে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতো। কখনো আনতো একটা ত্রিশিরা কাজ, যাকে প্রিজম বলে, যার মধ্য দিয়ে সবসময় রামধনু দেখা যায়। ছেলেবেলায় ওই সব জিনিসকে মনে হতো মহার্ঘ। একবার এনেছিল একটা সুন্দর কালো রঙের কৌটো, পাশে চাবি লাগানো। চাবিটা ঘুরিয়ে দিলে টুংটাং শব্দে বেজে উঠত একটা বাজনা। ওরকম জিনিস আমরা কখনো আগে দেখিনি। এছাড়া কত রকমের হাতঘড়ি আর ফাউন্টেন পেন যে নিয়ে আসতো তার ইয়ত্তা নেই। ওর ওইসব জিনিস নিয়ে ক্লাসের কোনো ছেলে খুব বেশি আগ্রহ দেখালে ও তাকে তৎক্ষণাৎ সেই জিনিসটা দান করে দিত। সে নিতে না চাইলেও জোর করে দিত পকেটে। কমলরা বড় লোক ঠিকই, কিন্তু জিনিসপত্র সম্পর্কে কোনো মোহ ছিল না। অনেক বড় লোকের ছেলেও কৃপণ হয়। আমার সঙ্গে কমলের বিশেষ বন্ধুত্ব হবার আর একটা কারণ ছিল। ছেলেবেলা থেকেই আমি ছিলাম গল্পের বইয়ের পোকা। স্কুলে ক্লাস করবার সময়ও আমি বেঞ্চের আড়ালে লুকিয়ে বই পড়তাম। কমলেরও এই নেশা ছিল। ও প্রত্যেক দিন একখানা করে হিন্দি আর বাংলা বই নিয়ে আসতো পকেটে করে। আমরা পাশাপাশি বসে গল্পের বইতে বিভোর হয়ে থাকতাম। অনেক সময় একটাই বই দুজনে পড়েছি একসঙ্গে। নিহার গুপ্তর বই কিংবা রোমাঞ্চ সিরিজই ওর প্রিয় ছিল, তবে আরও বেশি পছন্দ করত ভ্রমণ কাহিনী। কমলের বই পড়বার ধরনও ছিল বিভিন্ন। সদ্য কিনে আনা নতুন বই ও পড়বার আগেই ছিঁড়ে ফেলত 3-4 টুকরো করে। তারপরে এক টুকরো পড়া শেষ করে সেটা ফেলে দিত মাটিতে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুই বই ছিঁড়ে ফেলিস কেন রে? ও বলেছিল, বাহ, মোটা বই এতক্ষণ হাতে ধরে রাখতে তোর অসুবিধা হয় না? তা বলে নতুন বই এইভাবে ছিঁড়ে নষ্ট করবি? বাহ, বই একবার পড়া হয়ে গেলেই তো শেষ হয়ে গেল, আর কি কাজে লাগে? আমি আমার প্রিয় বই খুব যত্ন করে জমিয়ে রাখতাম। কমল ওসবের ধার ধারত না। আমি অবশ্য বেশিরভাগ বই আনতাম লাইব্রেরি থেকে, কেনার ক্ষমতা ছিল না, সুতরাং আমার বই ছিঁড়তে দিতাম না ওকে। অন্তত মাস 6 কমলের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা হয়েছিল। স্কুল ছুটির পরেও আমরা অনেকক্ষণ একসঙ্গে কাটাতাম। কমলরা বিশাল বড় লোক, আমি সাধারণ স্কুল মাস্টারের ছেলে। তবু আমাদের মধ্যে বন্ধুত্বের কোনো অসুবিধা হয়নি। কমলের কোনো অহংকার ছিল না, মনটা খুবই সাদাসিধে ধরনের। এক এক সময় ভাবতাম কমল বড় হয়ে কি জানো ব্যবসায়ী হবে। কমল নিজেও এক এক সময় বলতো, আমি বাবা ব্যবসা ট্যাবসা বুঝি না, ওসব আমার বড় ভাইয়া যা করবার করবে, আমি ঘুরে বেড়াবো, সারা দুনিয়া ঘুরে বেড়াবো। আমি আফ্রিকা যাব, সাউথ আমেরিকার জঙ্গলে যাব, তুই যাবি আমার সঙ্গে? সেই বয়সে আমি বুঝতাম ওসব জায়গায় যেতে হলে অনেক টাকা লাগে। তবু আমি ভাবতাম জাহাজের খালাসি হয়েও আমিও ওইসব দেশে ঘুরব। কমল একেবারে দোষণ্য ছিল না। ও যখন তখন অসভ্য ও অশ্লীল কথা বলতে ভালোবাসত। শালা কিংবা মাইরি তো ওর মুখে লেগেই থাকতো। কমল আমাদের থেকে বড় ছিল 2-3 বছরের। মেয়ে সংক্রান্ত আলোচনায় ওর উৎসাহ ছিল বেশি। আমরাও অবশ্য তখন মেয়েদের সম্পর্কে কৌতূহলী হয়ে উঠতে শুরু করেছি। সমবয়সী কোনো ফ্রক পরা মেয়ে কাছাকাছি এলেই বুকের মধ্যে ঢিপঢিপ করে, কিন্তু প্রকাশ্যে মেয়েদের নিয়ে আলোচনার সাহস পায় না। কমল সেই সময় দাবি করে যে ও 3টে মেয়েকে চুমু খেয়েছে এবং একটি মেয়েকে নগ্ন অবস্থায় দেখেছে। ওইসব কথা শুনলে আমাদের গলা তখন ভয়ে শুকিয়ে যায়। কমলকে আমাদের তুলনায় অবিশ্বাস্য রকমের বড় মনে হয়। টেস্ট পরীক্ষার ঠিক 1 মাস আগে কমল একটি বাঙালি মেয়ের প্রেমে পড়ে গেল। মেয়েটির নাম অতসী। কমলের মুখে সব সময় অতসীর গল্প। আমরা তখন পরীক্ষার জন্য চিন্তিত, কিন্তু কমলের সেদিকে ভ্রুক্ষেপ নেই। একদিন কমল আমাকে চুপি চুপি বলল, এই সুনীল,
আমার একটা উপকার করবি? তোর দুটি পায়ে পড়ি ভাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি? আমাকে একটা বাংলায় চিঠি লিখে দিবি? কমল বাংলা বেশ ভালো পড়তে পারলেও বাংলা হাতের লেখা ছিল অখাদ্য এবং অজস্র বানান ভুল। কাকে চিঠি লিখবি? অতসীকে। অতসী তো তোদের পাশের বাড়িতেই থাকে, তাকে চিঠি লিখবি কেন? অতসী নিজেই বলেছে, যে মেয়ের সঙ্গে ছাদে দাঁড়িয়ে কথা হয় তাকে চিঠি লিখবার দরকার যে কি, সেটা তখন আমার বোঝার কথা নয়। কমলের খুব পেড়াপিড়িতে আমি লিখে দিলাম একটা চিঠি। ভাষাটা ওরই, তার মধ্যে ভালোবাসা শব্দটা ছিল 3 বার। আমার হাতের লেখা ছেলেবেলায় মন্দ ছিল না। চিঠিটা হাতে নিয়ে আনন্দে লাফালো কমল কিছুক্ষণ। তারপর ওর যে কলমটা দিয়ে আমি চিঠিটা লিখেছিলাম সেটা আমার হাতে গুঁজে দিয়ে বলল, নে, এটা আমি তোকে দিয়ে দিলাম। অতি চমৎকার কলম, আমি আগে কখনো দেখিনি। কলমটা গোল নয়, ছকোনা এবং এত বিচিত্র রং যে চোখের সামনে আনলে ঝকঝক করে। আমার একটু যে লোভ হয়নি তা নয়, তবু বলেছিলাম, না না, আমি নেব না। কমল সেটা জোর করে আমার পকেটে গুঁজে দিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। আমি সেই দামি কলমটা বাড়িতে এনে খুব সাবধানে লুকিয়ে রেখেছিলাম। আমার বাবা খুব রাগী ছিলেন, বাইরে থেকে কোনো জিনিসপত্র আনা একেবারে পছন্দ করতেন না। পরদিন সকালবেলা 3 জন অবাঙালি ভদ্রলোক আমাদের বাড়িতে এসে হাজির। বাবা তখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছিলেন, একেবারে মুখোমুখি পড়ে গেলেন সেই লোকগুলির সঙ্গে। সেই লোকগুলি খুব বিনীতভাবে বললেন যে তারা কমল লাখটিয়ার বাড়ি থেকে আসছেন। কমলের যে ফাউন্টেন পেনটি আমার কাছে আছে সেটি ফেরত দিলে ওদের খুব উপকার হয়, কারণ দাদামশাই ওই পেনটি সুইজারল্যান্ড থেকে কিনেছিলেন। ওটা ওর একটা স্মৃতিচিহ্ন। ওরা পকেট থেকে আরও 5-6টা পেন বের করে বললেন, ওই পেনটার বদলে আমি এর মধ্য থেকে যে কোনো একটা নিতে পারি। বাবা তো রেগে একেবারে আগুন হয়ে গেলেন। বাইরের লোকজনের সামনে আমায় ধরে বললেন, কোথায় কোথায় রেখেছিস, বার কর। হতভাগা ছেলে, পরের জিনিস চুরি করে বংশের মান সম্মান নষ্ট করতে বসেছিস। সেই পেনটার বদলে অন্য কিছু নেওয়া তো দূরে থাক, বাবা সেই লোকগুলির কাছে ক্ষমা চাইলেন এবং সেদিন সারাদিন আমাকে কিছু খেতে না দেবার হুকুম জারি করলেন। তারপর কমলার স্কুলে আসেনি। টেস্ট পরীক্ষা দিয়েছিল বটে, অ্যালাউড হতে পারেনি শেষ পর্যন্ত। কমলের সঙ্গে আমার সম্পর্কও চুকে যায়। বছর 5 বাদে ওর বিয়ের সময় নিমন্ত্রণ করেছিল অবশ্য। আমি দেখেছিলাম কমল সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে যাচ্ছে। অতসীকে নয় অবশ্য, ওর জাতের অন্য এক ব্যবসায়ীর মেয়েকে। তারপর এই এতগুলো বছর কেটে গেছে। সেই ফাউন্টেন পেনের ব্যাপারটা নিয়ে পরে আমি আর রাগ পুষে রাখিনি, কারণ আমি বুঝেছিলাম কমল সেটা আমাকে আন্তরিকভাবেই দিয়েছিল, গুরুত্বটা ঠিক বুঝতে পারেনি। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গেল, কমল তবু এলো না। আর কতক্ষণ বসে থাকা যায়? ওর জন্য একটা চিঠি লিখে রেখে চলে যাব ভাবছি। এমন সময় কমল এলো, আমাকে ঠেলে চেয়ারে বসিয়ে বলল, পালাবার মন্ত্র বেচিলি বুঝি? বুসালা, কি খাবি বল? হুইস্কি, রাম না ব্র্যান্ডি? আর খাবার কি খাবি? আমি জিজ্ঞেস করলাম, তুই তুই কি খেতে চাস? আমি তো সব ছুঁই না, তুই যা চাস তাই আনাবো। তাহলে আমার জন্য কিছু না, একটা কিছু তো নিবি কমসে কম। তোকে জোর করে খাওয়াবো শালা। তারপর কেমন আছিস বল? কি করছিস? কাজ টাজ করছিস কিছু? কমল এক সময় বইয়ের পোকা ছিল, এখন নিশ্চয়ই বই টুইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি যে এখন বই লিখি ঠিকই,
কমল তার কোনো খবর রাখে না। কিছুক্ষণ পুরনো কালের গল্প হলো, স্কুলে সেই সব দিন। এক একটা ঘটনা মনে পড়লে হাসি আর থামতেই চায় না। এক সময় আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ তুই এখন কি করছিস? কি আর করব, বাপ দাদার ব্যবসা করছি, একটুও সময় পাই না মাইরি। দেখ না, নিচে এক শালা দালাল এসে বসেছিল একটা 25 লাখ টাকার টেন্ডার ধরবার জন্য। ঘুষের ব্যবস্থা করবার কথা ছিল, পাকাপাকি কথা হলে 25,000। এখন শালা 50,000 টাকা চাইছে। মৌকা বুঝে অমনি 2% হাঁকছে। টেন্ডার ধরতে হলে ঘুষ দিতে হয় বুঝি? ঘুষ ছাড়া কোনো কাজ হয়? তুই আছিস কোথায়? আমি লাখ লাখ টাকার কারবার করছি, ঘুষেই তো বেরিয়ে যায় অর্ধেক টাকা। হঠাৎ আমি মিয়ে গেলাম। বহু কাল বাদে স্কুলের বন্ধুর সঙ্গে দেখা, সেই হাসি খুশি দিল খোলা কমলকে যেন ফিরে পেয়েছিলাম। কিন্তু এখন বুঝলাম এই অন্য লোক, এর জগৎ আলাদা। আর গল্প জমল না। ভবিষ্যতে যাতে ওর সঙ্গে আবার নিয়মিত দেখা হয় সেই জন্য জোর করতে লাগলো কমল। কিন্তু আমি মন ঠিক করে ফেলেছি। আমি ওকে আমার বাড়ির ভুল ঠিকানা জানালাম, নিজের সমস্ত পরিচয় দিলাম মিথ্যে। একটু বাদে কমলকে আর একটা অ্যাপয়েন্টমেন্ট রাখতে যেতে হবে। আমি বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালাম। কমল ফস করে ওর হাত থেকে ঘড়িটা খুলে ফেলে বলল, সুনীল, এটা তুই নে, এতদিন পরে দেখা। আমি চমকে গিয়ে বললাম, সে কি, তোর ঘড়ি আমি নেব কেন? কমল ছেলে মানুষের মতো বলল, তোকে একটা কিছু দিতে ইচ্ছে করছে রে, প্লিজ নে। এটা জাপান থেকে কিনে এনেছিলাম, খুব ভালো ঘড়ি। আমি দৃঢ়ভাবে মাথা ঝাঁকিয়ে বললাম, না। তোকে এত করে অনুরোধ করছি, নিবি না? তোর হাতে ঘড়ি নেই কিনা দেখলাম। আমি বললাম, আজকাল সময় বড় খারাপ পড়েছে রে, সেই জন্যই আমি আর সময় দেখি না। দরজা খুলে বেরিয়ে এলাম বাইরে। ঘড়িটার জন্য এবার আমার একটুও লোভ হয়নি। স্কুলে থাকতে কমল যখন ইন্তার টাকা পয়সা খরচ করত কিংবা জিনিসপত্র বিলিয়ে দিত, তখন আমরা মনে করতাম ওর বাড়ির টাকা নষ্ট করছে। কিন্তু এখন বুঝতে পারি কিছুই ওর বাড়ির টাকা নয়, সবই অন্য লোকের টাকা। সেবার ওর কলমটা নেবার জন্য বাবা আমার কান মুলে দিয়েছিলেন। এখন ওর ঘড়িটা নিলে হাজার হাজার অদৃশ্য হাত হয়তো আমার কান মুলে দেবার জন্য এগিয়ে আসতো। শেষ হলো আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বন্ধু ছিল বন্ধু নয়। কেমন লাগলো আজকের গল্পটি? এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।